নমস্কার বন্ধুরা, গল্প সংকলনে তোমাদের সকলকে স্বাগত। আশা করি সকলেই খুব ভালো আছো। আমার আজকের গল্প সম্প্রীতির সম্প্রদান, লিখেছেন রামপ্রসাদ বন্দ্যোপাধ্যায়। গল্পটি আনন্দমেলা পত্রিকায় প্রকাশিত হয়েছিল। শুরু করছি গল্প সম্প্রীতির সম্প্রদান। সকাল থেকেই গজাননবাবু প্রচণ্ড ব্যস্ত। নাওয়া খাওয়ার সময়টুকু পর্যন্ত নেই। তার চেয়েও অধিক ব্যস্ত তার বড় শালা গদাধর। ভাগ্নির বিয়ে বলে কথা। গদাধরের যেমন ওজনদার নাম, তেমন তার দশাশয়ী চেহারা। আগে কলকাতার ঝড়তুলি যাত্রা দলে দুর্যোধনের পাঠ করত। পাড়ায় সবাই তাকে তাই দুর্যোধন বলে চেনে। তার হাতের বিপুল বাইসেপস দেখে অল্প বিস্তর সকলেই সমীহ করে চলে। মাঝে করোনায় লকডাউনের ফলে যাত্রা দলের গেটে তালা। অজ্ঞতা বাধ্য হয়েই সে সময় নিজের কয়েকজন বন্ধুকে নিয়ে গ্রামের দিকে গিয়ে রামায়ণ পালা গাইতে শুরু করে দেয়। কিন্তু সেখানেও ঝামেলা। মূল গায়েন সে। অশোক কানন পর্ব চলছে। সে বারবার গেয়েই চলেছে, আচিলে পাচিলে ঘোরে বলো দেখি কি। আসলে সে গাইতে গাইতে এর পরের লাইনটা ভুলে গেছে। ইশারায় সে তার সহকারী গায়ন বন্ধুদের পরের লাইনটা বলে দিতে বলে, কিন্তু তার সহকারী গায়নরা হিসেব অনুযায়ী মোট আয়ের আধা অংশ পায় না। তাই বরাবরই তাদের রাগ মূল গায়েন গদাধরের ওপর। তারা চেঁচিয়ে উত্তর দিল, 10 আনা 6 আনা ভাগ মোরা জানি কি। গদাধর দেখল আচ্ছা ঝামেলা তো। জনতার সামনে বেজ্জতির ব্যাপার। ঢিল পড়তে শুরু হয়ে গেছে। মাঝপথে পালা বন্ধ হয়ে গেলে এমনকি কপালে মারধরও জুটতে পারে। সে যতবারই বলে, আচিলে পাচিলে ঘোরে বলো দেখি কি, ততবারই উত্তর আসে, 10 আনা 6 আনা ভাগ মোরা জানি কি। অজ্ঞতা সে নিরুপায় হয়ে বলেই ফেলল, আজ হইতে হইল ভাগ সমান সমান। সহকারী গায়েনরাও মহা উল্লাসে চিৎকার করে উঠল, আচিলে পাচিলে ঘোরে বীর হনুমান। নানান টানান পোড়েন করেও শেষ পর্যন্ত সেই রামযাত্রা আর বেশি দিন চলল না। ওদিকে যাত্রা দলের দরজায় তালা। তাই এখন পাড়ায় মদনের চায়ের দোকান তার একমাত্র ঠেক। চা খেয়ে গুলতানি করে আর তাসপিটেই সময়টা কেটে যায় তার। দিদি মারা যাওয়ার পর থেকে জামাইবাবুর আস্তানাটাই তার নিজের আর ছোট ভাই ধুরন্ধরের থাকা খাওয়ার জায়গা। তাই তার যেটুকু ভয়ডর বা সমীহ সে শুধু জামাইবাবুকে। আজ গজানন বাবুর মেয়ে প্রীতিকণার বিয়ে। স্ত্রী মারা যাওয়ার পর থেকে অনেক কষ্ট করে প্রীতিকণাকে তিনি ছোটবেলা থেকে লেখাপড়া শিখিয়ে আদর যত্নে বড় করে তুলেছেন। প্রীতিকণা গজানন বাবুর মতো বেটে 5 ফুট নয়। সে তার মায়ের মতো লম্বা, ফর্সা সুশ্রী। পাত্র সমর কুমারও বেশ লম্বা, পাত্র হিসেবে মানানসই। ছিমছাম চেহারা, জীবন বীমায় চাকরি করে, মাইনেপত্র বেশ ভালোই পায়। পাত্রের বাবা সুকুমার বাবু এককালে গজানন বাবুর সঙ্গে এক অফিসে কাজ করতেন। অফিসে নামযশ ছিল তার। ব্যান্ডের লোকালে তারা দুজনে একসঙ্গে গল্প করতে করতে যাতায়াত করতেন। করোনায় লকডাউনের জন্য অনেক দিন বিয়ে থা আনন্দ অনুষ্ঠান সব বন্ধ ছিল। বিয়ের বয়সী মেয়েদের মা বাবাদের মাথায় হাত। সম্প্রতি সরকার 50 জনের জমায়েত হওয়ার অনুমতি দিয়েছে, কিন্তু 50 জনে কি আর হয়? বরযাত্রী তো 30 জন। তার উপর গজানন বাবুর আত্মীয় স্বজন বন্ধু বান্ধব মিলে
মোটে 20 জন নিমন্ত্রিত ডাকা যাবে। ছোট শালা ধুরন্ধরের হাতে লম্বা নামের লিস্ট, ওয়েটিং লিস্টও আছে একটা। সারাদিন সে গেটে পাহারায় থাকবে, হাতে পেন। গুনে গুনে লিস্টে টিক দিয়ে লোক ঢোকাবে। অনেক খুঁজে পেতে এক পুরুত মশাইয়ের সন্ধান পেয়েছে গদাধর। প্রচণ্ড নিষ্ঠাবান। এহেন পুরুত মশাইকে বিয়ে বাড়ির ভিতরে ঢোকার লিস্টের বাইরে রাখা হয়েছে। লিস্টের সবাই কি আর আসবে? কারো কি আর বিয়ে বাড়ি আসার আগে পেট খারাপ হবে না? আর সেই সুযোগেই এক ফাঁকে পুরুত সুরুত করে ভেতরে ঢুকে পড়বেন। তবে একটাই চিন্তা, যদি কোনোভাবে বর নিজে ঢোকার আগে লোক সংখ্যা 50-এর গণ্ডি পেরিয়ে যায়, তাহলে বর ঢুকবে কি করে? আর বর ঢুকতে না পারলে বিয়েটাই বা হবে কাকে নিয়ে? শম্ভু জ্যাঠা অবশ্য মাথা চুলকে তারও একটা মোক্ষম উপায় বের করে রেখেছেন। সেরকম অবস্থা হলে ভেতর থেকে একজনকে ঘাড় ধরে হির হির করে টেনে বের করে দিলেই হবে। তা সে পুরো খাওয়া হোক আর আধপেটা খাওয়া হোক, এ ভারটা গদাধরের ওপরেই দেওয়া যাক। যাকে সে দুবলা পাতলা পাবে তার সঙ্গে কুস্তি লড়ে চিৎপটাং করে ঘাড় ধরে বের করে দিলেই হবে। অবশ্য মহিলা বা শিশুর গায়ে যেন হাত না পড়ে। ছোট শালা ধুরন্ধর খুব চটপটে ছেলে। উঠতি বয়স, পাড়ার ক্লাবে সবার সঙ্গে তার দহরম মহরম। সাঁতার ক্লাবের অনারারি সেক্রেটারি। চটজলদি কাজে খুব পটু। পায়ে দড়ি না বিঁধেই তরতর করে এক নিমেষে নারকেল গাছে উঠে যায় নারকেল পাড়তে। গজাননবাবু তার উপর আস্থা রাখেন বেশি। একবার বাদলখুড়োর পুকুরে চান করবার সময় কোমর থেকে গামছা খুলে বেরিয়ে গিয়েছিল। ধুরন্ধর এক ডুবে পুকুর থেকে সেই গামছা চোখের নিমেষে তুলে এনে দিয়েছিল। বাদলখুড়োর মুখে তখন ঠক ঠক করে সে কি হাসি! দাঁতগুলো সব বাঁধানো কিনা। পাহাড়ে দাঁড়িয়ে কোমরে গামছা জড়িয়ে আনন্দে 2 হাত তুলে ধুরন্ধরকে আশীর্বাদ। বলল, তুমি তো একেবারে প্যাকাটির মতো রোগা, দাদার মতো লম্বা চওড়া নও। দাদা দুর্যোধনের যোগ্য ভাই দুঃশাসন হও বাবা। ধুরন্ধর প্রবল বেগে মাথা নাড়িয়ে ঠক করে প্রণাম সেরেই দৌড়। ওদিকে অনেক কাজ পড়ে আছে। ধুরন্ধরকে গজাননবাবু আদর করে ডাকে ছুচুন্দর বলে, মানে ছুঁচো। গজাননবাবু ধুরন্ধরের উপর খাওয়া দাওয়া আদর আপ্যায়নের সব ভার দিয়ে একেবারে হাত পা ছেড়ে নিশ্চিন্ত। দুপুরের ঘুমটাও ভালো হয়েছে। ধুরন্ধর খাবার জায়গায় সুন্দর করে লিখে 2টো ব্যানার টাঙিয়ে দিয়েছে। একটায় লেখা, এখন করো না, বেশি ধরো না, সংখ্যা ভুলো না, বেশি তুলো না। পাশের ব্যানারে সংখ্যা লেখা, আপনার বরাদ্দ রাধাবল্লভী 2, বেগুন ভাজা 1, ফ্রাইড রাইস 100, মাছের কালিয়া 1 পিস, চিকেন 2 পিস, রসগোল্লা 2 পিস, সন্দেশ 1, আইসক্রিম 1 ও পান 1। 9 মাসের মেয়ে পিঙ্কি, কলেজে বিএড পড়ে। তাকে এদিকটা সামলানোর দায়িত্ব দেওয়া হয়েছে। ডিগ্রি পাওয়ার আগেই সে পুরো দস্তুর মাস্টারনি। চোখে গোল গোল চশমা, ডান্ডি 2টো দড়ি দিয়ে মাথার পিছনে বাঁধা, ববকার চুল, কানে লম্বা লম্বা ঝোলা দুল। সে খাবারের পাশে দাঁড়িয়ে সর্বক্ষণ নজর রাখছে কেউ কোনো খাবার গুনতিতে বেশি তুলছে কিনা। মুখে হুইসেল, বিশ্বকাপের রেফারিদের মতো। কেউ বেশি তুললেই 2 হাত তুলে তার সে কি বিকট চিৎকার! জানেন না 50 জনের খাবার হিসেব করে রাখা আছে, বেশি নিলে হবে?
পরের জন এসে কিছু না পেলে কি শুধু বুড়ো আঙুল চুষবে? তার চিৎকার শুনে পাশের লোকেরা ছিটকে দুহাত দূরে সরে যাচ্ছে। খাবে কি? রতন কাকুর হাত থেকে তো থালাই পড়ে গেল। পিঙ্কি চিৎকার করে উঠল, থালা ঠিক করে ধরতে পারেন না? খেতে আসেন কেন? থালা এত সহজে হাত থেকে পড়ে যায় কি করে? এখন খাবেন কি করে? এবার আমি অন্য থালা পাই কোথায়? সবই তো হিসেবে। এবার হিসাব মিলাই কি করে? কই, চামচেটা তো পড়ে গেল না? হাতে তো সেটা ঠিক ধরা আছে। এগিয়ে গিয়ে খাবার দুবার তুলতে কেউ আর সাহস করছে না। পাড়ার গোপালদা তো ফ্রাইড রাইসের সামনে গিয়ে কেঁদে আকুল। ভেবে পাচ্ছেন না 100 ফ্রাইড রাইস সে গুনবে কিভাবে। বিকেল থেকেই পশ্চিমের সারা আকাশ জুড়ে কালো মেঘ। ঠান্ডা হাওয়া দিচ্ছে। দূরে কোথাও বৃষ্টি শুরু হয়েছে। কাছে পিঠেই কোথাও যেন কান ফাটানো আওয়াজ। একটা বাজ পড়ল। তাল গাছের মাথাটায় আগুন জ্বলে উঠল। কিছুক্ষণের মধ্যেই শুরু হলো প্রচণ্ড ঝড় বৃষ্টি। আকাশ জুড়ে বিদ্যুতের ঝলকানি। কয়েক মিনিটের মধ্যেই সারা কলকাতা জলের নিচে। গজানন বাবুর মাথায় হাত। বিয়ে সন্ধে লগ্নে। রাত 9টার পর থেকে এদিকে আবার কারফিউ জারি। সব কিছু ভেবেচিন্তেই বাঁ হাতে বাজি সরিয়ে পুরুতমশাই লগ্ন ঠিক করেছেন। তার কথায় করোনা মহামারীতে বাজিরও নাকি লকডাউন। লগ্ন বিধান নিজেদের সুবিধে মতো। ঠিক যেমনটি হীরকরাজের পণ্ডিত বলেছিলেন, লগ্ন নেই কি আসে যায় তাতে, লগ্ন তো দুর্যোধনের হাতে। পুরুতমশাই কোনো রকমে খড়ম দুটো মাথায় তুলে ছেঁড়া ছাতায় কাক ভেজা হয়ে বিয়ের মণ্ডপে ঢুকলেন। এই দুর্যোগেও ধুরন্ধর তাড়াহুড়ো করে লিস্ট্রিতে টিক দিতে এগিয়ে গেল। তাড়াহুড়ো দেখতে না পেয়ে পুরুতমশাইয়ের ছাতার ডগার খোঁচা খেল। ফিনকি দিয়ে রক্ত বেরিয়ে এলো। মাথা চুলকে সে ভাবতে লাগলো টিটেনাস নিতে যাবে কিনা। এখন এই অবস্থায় কি বিয়ে বাড়ি ছেড়ে ডাক্তারখানায় যাওয়া যায়? অসম্ভব। নিজের বাঁচা মরা মাথায় থাক, আগে সম্প্রদানটা তো ঠিকঠাক সারা হোক। সন্ধে গড়িয়ে যায়, বরের দেখা নেই। গজাননবাবু ছোটাছুটি করে দম বন্ধ রেখে নাকে এক টিপ নস্যি টেনে গদাধরকে ডাকলেন। বললেন, গদাই, এখনো তো জামাই এসে পৌঁছলো না, কি করা যায় বলো তো? ছুচুন্দর আর পিঙ্কি তো ওদিকটা সামাল দিচ্ছে। একবার তুই বাইকটা নিয়ে একটু এগিয়ে দেখবি নাকি? সেরকম হলে তুই জামাই বাছাধনকে কাঁধে তুলে নিয়ে সোজা এখানে চলে আসবি। তোর গায়ে শক্তি আছে, একমাত্র তুই সেটা পারবি। তুই যা, এগিয়ে গিয়ে দেখ একবার, বাকিরা পরে এলেও হবে। গদাধর বলল, কিন্তু জামাইবাবু, এখন তো সবার মুখেই মাস্ক লাগানো, কে বর তাকে চিনব কি করে? গজাননবাবু একটু থেমে মাথা চুলকে বললেন, সমরের কানগুলো লম্বা লম্বা, জেনুইন, টানলেই বুঝতে পারবি। আর তাছাড়া পাত্র দেখার সময় একমাত্র তুই তো সঙ্গে গিয়েছিলি, সুতরাং তুই তাকে দেখে ঠিক চিনতে পারবি। দেখ গিয়ে কোথাও আবার কোনো ওয়াটার লগিংয়ে আটকে পড়লো কিনা। অজ্ঞতা গদাধর মুখ বেজার করে মাথায় গামছা জড়িয়ে বাইকে উঠে পড়ল। হেলমেট বাইকের পিছনে ঝুলতেই থাকলো। বৃষ্টিতে বাইক আর স্টার্ট নেয় না। গদাধর চেঁচিয়ে উঠে ধুরন্ধরকে বলল, এই ছুচু, দেখতে পাচ্ছিস না আমি এবার সিংহাসনে চেপেছি? হা করে দেখছিস কি? বাইকটা ঠেল এবার। ধুরন্ধর মাথার ঘাম পায়ে ফেলে প্রায় আধ মাইল দৌড়ে বাইকটিকে ঠেলার পর সে স্টার্ট নিল। তখন গদাধরের মুখে সে কি বিশাল কাঞ্চাটা হাসি।
যেন সবে মাত্র যুদ্ধ জয় করে ফিরেছে। সারা রাস্তায় জমা জল, কোথাও 1 হাঁটু, কোথাও বা তার চেয়েও বেশি, কোথাও আবার ম্যানহোলের ঢাকনা খোলা। সতর্ক করার জন্য গাছের ভাঙা ডাল উঁচু করে গোজা, হুড় হুড় করে জল ঢুকছে। রাস্তায় কোনো কোনো জায়গায় আবার ছেলের দল আনন্দে ছেঁড়া মশারি দিয়ে চুনোপুটি ধরছে। পুকুরে নতুন জল ঢুকেছে, কই মাছ, ল্যাঠা মাছ সব লাফিয়ে লাফিয়ে রাস্তায় উঠে পড়েছে। রাস্তায় জলের নিচে কোথায় মাটি, কোথায় খানাখন্দ, তা বোঝা দেয়। গদাধর অতি কষ্টে শালকিয়ার কাছে গিয়ে পৌঁছল। সিনেমা হলটার পাশে একটা বিশাল বট গাছ রাস্তায় উপড়ে পড়েছে। ইলেকট্রিক পোস্টের দফা রফা, রাস্তার দুধারে বিশাল জ্যাম। গদাধর রাস্তার ধারে একটা দোকানের সামনে গিয়ে দোকানিকে বলে কয়ে বাইকটা দাঁড় করালো। এবার এগিয়ে গিয়ে বর খোঁজার পালা। ওই তো সামনেই একটা বরের গাড়ি, গাড়িতে ফুলের মালা দিয়ে সাজানো। জানলার ডান দিকে বসে বর, লম্বা লম্বা কান। গদাধর হাত ঢুকিয়ে প্রথমেই বরের কান ধরে দিল ऐसा এক টান। বর মুখ ঘোরাতেই, ও মা, এর মুখে যে একগাল দাড়ি! আমাদের বরের তো কোনো দাড়ি ছিল না। বর কানে পেল্লাই এক টান খেয়ে প্রথমে একটু ভ্যাবাচাকা খেয়ে গিয়েছিল। চমক ভাঙতে সে তেড়ে উঠে গালাগালি দিয়ে তাকে মারতে আসে আর কি। কিন্তু গাড়ি থেকে নামবে কি করে? নিচে 1 হাঁটু জল। গদাধর সরি বলে কোনো মতে পালিয়ে বাঁচল। এর পরের বার আরেকটু বেশি সাবধান হতে হবে। কি যেন নাম্বার? ও হ্যাঁ, মনে পড়েছে, সমর কুমার। সুতরাং সে এবার রাস্তা ধরে সমর সমর বলে চিৎকার করতে করতে এগোতে লাগলো। একটু এগোতেই সে সমর কুমারকে খুঁজে পেল। সমর কুমার কিছু বলার আগেই গাড়ির দরজা খুলে গদাধর তাকে টেনে হিঁচড়ে বের করে নিজের কাঁধে তুলে নিল। সমর কুমারের মুখে মাস্ক। সে বোধহয় কিছু বলার চেষ্টা করলো, কিন্তু তার কথা এখন আর শোনে কে? গদাধর জল ভেঙে খানাখন্দ এড়িয়ে বাইকের দিকে রওনা দিল। রাস্তার দুপাশের লোকেরা অবাক হয়ে ফ্যালফ্যাল করে তাকিয়ে দেখতে লাগলো। ভাবলো মহিরাবণ বধ পালার শুটিং হচ্ছে বোধহয়। কিন্তু তারা বহু আগে চেষ্টা করেও কোথাও কোনো মুভি ক্যামেরা দেখতে পেল না। বরকে মণ্ডপে নিয়ে আসতে দেখে গজানন বাবু বেজায় খুশি। গদাধর তাকে কাঁধে করেই বরাসন পর্যন্ত পৌঁছে দিল। উপস্থিত সবাই আনন্দে হাত তুলে হইচই করে উঠল। কেউ কেউ উলু দিয়ে শাঁখ বাজিয়ে দিল। প্রীতি এই ফাঁকে পানের আড়াল থেকে মুখ বের করে গদাধরের কাঁধে নিজের ঝুলন্ত বরকে দেখে ফিক করে হেসে উঠল। এবার সম্প্রদান পর্ব শুরু। ওদিকে পাত্রের বাবা সুকুমার বাবুর ফোন। আরে গজানন, তোমার বাড়িটা ঠিক কোথায়? আমার বন্ধুরা তো তোমার বাড়ি খুঁজে না পেয়ে ফেরত এলো। তারা বলল ওই এলাকায় আমরা তো মোটে একটাই বিয়ে বাড়ি দেখতে পেলাম, সামনে লেখা সম্প্রীতির সম্প্রদান। তারা আর কোথাও তো সমরের নাম খুঁজে পায়নি। গজানন বাবু চুপচুপ করে বললেন, আরে ওটাই তো আমাদের বিয়ে বাড়ি, তোমরা কেউ চিনতে পারলে না? বাড়ির সামনে ওরা প্রথমে ছেলে মেয়ে দুজনের নাম লিখেছিল সমর প্রীতি। কিন্তু আমার শালা ধুরন্ধর বলল, এটা কিরকম হচ্ছে? সমর প্রীতি মানে যুদ্ধ প্রেম, আর লড়াই ঝগড়া করার জন্য তো সারা জীবন পড়েই থাকে, তাই বলে প্রথম দিন থেকেই তার শুরু হবে? তাই সব দিক চিন্তা করে শেষে সে নিজেই তার সমাধান বাতলে দিল। সমর কুমারের সম আর প্রীতিকণার প্রীতি, দুই মিলে সম্প্রীতি। তাই তো লেখা হয়েছে সম্প্রীতির সম্প্রদান। সবাই বুঝল সত্যি এর পিছনে একটা অকাট্য যুক্তি আছে বটে।
ধুরন্ধরের বুদ্ধি আছে বলতে হবে যা হোক। পিঙ্কি কোত্থেকে ছুটে এসে ধুরন্ধরের পিঠে সাবাস বলে পেল্লাই এক থাপ্পড় বসিয়ে দিল। ধুরন্ধর পা পিছলে কাদার মধ্যে পড়তে পড়তে কোনো রকমে টান সামলালো। বলা বাহুল্য, সেদিন পিঙ্কির আন্তরিক প্রচেষ্টায় আর ভীষণ দুর্যোগে অনেকে না আসায় প্রচুর খাবার দাবার বেঁচে গিয়েছিল। তাই পরের কদিনও ও বাড়িতে উনুনে আর হাঁড়ি জ্বালাতে হয়নি। শেষ হলো গল্প সম্প্রীতির সম্প্রদান। গল্প পাঠ ভালো লেগে থাকলে চ্যানেলটিকে একটি লাইক করো, সাবস্ক্রাইব করে পাশে থেকো। সকলেই সুস্থ থেকো, ভালো থেকো। অনেক ধন্যবাদ।